আসসালামু আলাইকুম সবাইকে। জিএসটি এর এমসিকিউ বুস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে মূলত আমি সরলরেখা চ্যাপ্টারটা থেকে জিএসটি ভর্তি পরীক্ষা আসার মতো কোশ্চেনগুলো শেখানোর পর ওই কোশ্চেনের কনসেপ্টগুলো শেখানোর চেষ্টা করব। আমি মূলত টোটাল চ্যাপ্টারটাকে মোট ৮টা ভাগে, আদার্স পার্টে খুব বেশি কিছু নাই। প্রথম ৭টা টপিক ভাগ করার চেষ্টা করছি। যে ৭টা টপিক বুঝে গেলে আমার সরলরেখা চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেকোনো ভর্তি পরীক্ষায় ম্যাথ স্কিপ করা উচিত না, ম্যাথ দাগানো উচিত। কারণ এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আমরা অনেকেই ম্যাথ না বোঝার কারণে এটাকে স্কিপ করার চেষ্টা করি। না করিও, একটু বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ চমক চমক ৩টা ৪টা করে টপিক পড়ে যাও। ওকে? তো আজকের এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আসছে সেটা হচ্ছে আমাদের টাইপ ৬ অর্থাৎ সমীকরণ সংক্রান্ত। এই সমীকরণটা নিয়ে অনেকের মাথায় অনেক টেনশন, অনেক কিছু অনেকে বুঝতে চায় না, মনে থাকে না। আমি যদি বলি জাস্ট ২ থেকে ৩টা ইকুয়েশন মাথায় রাখলেই সমীকরণ টাইপটা আমাদের হয়ে যাবে। চলো আমরা কিছু ম্যাথের মাধ্যমে কথাগুলোকে বোঝানোর চেষ্টা করি। আজকের শুরুর দিকে যে টপিক আমাদের সেটা হচ্ছে যে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে সবাই অনেকের অনেক ধারণা আছে। ভাই একটু ছোট করে বলতে চাচ্ছি তোমাদের সামনে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বিষয়ে কি। দেখো ভাইয়া, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটাতে যেটা আমাদের পুরাতন ছিল স্থানাঙ্ক ব্যবস্থার শুরুর দিকে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা 9-10 এ স্থানাঙ্ক যেভাবে করছি, যেখানে এক্স অক্ষ বরাবর এক ঘর আগাইলে আমরা সেটাকে বলতাম ভুজ, হ্যাঁ? আর ওয়াই বরাবর দূরত্বকে বলতাম কোটি। ভুজটাকে সাধারণত আমরা এক্স দ্বারা প্রকাশ করতাম, কোটিটাকে সাধারণত আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতাম। এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই মানে ভুজ এবং কোটির মান। প্রথমটা নির্দেশ করতেছে ভুজ, এক্স অক্ষ বরাবর কয় ঘর? এক্স একক, ওয়াই বরাবর কতটুকু? ওয়াই। এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার পাশাপাশি নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা পরিচিত হই এখানে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেমন ভুজ কোটি x, y, পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আমরা r, থিটা দ্বারা প্রকাশ করতে চাই। যেখানে r হচ্ছে মড, থিটা হচ্ছে আর্গুমেন্টের মতো কাজ করে। আর বলতে কি বোঝাচ্ছেন? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে ঠিক যতটা দূরত্বে থাকে সেই দূরত্বটাকে আমরা বলতেছি তার ডিসটেন্স r। ওকে, ফাইন। তাহলে আমরা যদি এখানে পোলার স্থানাঙ্কে জানতে চাই, পোলার স্থানাঙ্কে আর এর পরিচয় হইতেছে ওই এ বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে যতটা দূরত্বে আছে, লম্ব দূরত্বে আছে। তাহলে তুমি যদি কার্টেসীয় ও পোলার মাঝখানে সম্পর্ক আনতে চাও, অর্থাৎ কার্টেসীয় থেকে পোলারে যেতে চাও, অর্থাৎ কা ও, এটা যদি শিখতে চাই আমরা, কার্টেসীয়তে সবকিছু কিসে থাকে? এক্স ওয়াই। পোলার মানে সবগুলো কিসে নিতে হবে? আর কমা থিটাতে। তাহলে বলেন ভাইয়া, আমাদের এই ও এর দূরত্বটা এটা কি আলটিমেটলি আমার আর ডিসটেন্স না? তাহলে আপনি আর এর মানটা নিয়ে আসবেন কিভাবে? চিন্তা করে দেখো, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এখান থেকে ঠিক এতটা দূরত্বকে আমি প্রকাশ করতেছিলাম এক্স দ্বারা, এটা ছিল আমার ভুজ। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এতটুকু দূরত্ব প্রকাশ করতেছিলাম আমরা ওয়াই দ্বারা, এটা হচ্ছে আমার ওয়াই। তাইলে পোলারের আর কি আমার এই ও এ বি ত্রিভুজের অতিভুজ না? তাহলে আমি এখানে বলতে পারি এখানে আর এর মান হবে খুব সিম্পল ভাবে, আর এর মানটা ইকুয়ালস টু হইতাছে আমার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে ভাইয়া, এটা আজকে প্রথম ইকুয়েশন। সোজা একটা ইকুয়েশন রাখবে মাথায়। থিটা নিয়ে কথা বলেন। থিটা হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি আর্গুমেন্টের মধ্যে কথাবার্তা। থিটা হচ্ছে এই যে মডিউলাসটা মূলবিন্দুর সাপেক্ষে এ বিন্দুর লম্ব দূরত্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে আমরা বলতেছি আর্গুমেন্ট, অর্থাৎ এই এক্সিস এর সাথে ক্রিয়েটেড ডিসটেন্স। বুঝতেছো? মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে দূরত্ব, যদি তুমি বিন্দুটা প্রথম চতুর্ভাগে থাকে সেক্ষেত্রে আমার দূরত্বটা কি হয়ে যেতেছে? এটা হচ্ছে থিটা। আমি বলতে পারি থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার tan ইনভার্স, উপরে হচ্ছে y এর মান, নিচে হচ্ছে x এর মান। সিম্পল আর্গুমেন্ট, বা আমরা থিটার মান বলতে পারি। বাট যখন এটা চেঞ্জ হইতে থাকবে, অর্থাৎ প্রথম স্থানাঙ্ক থেকে যদি দ্বিতীয়টাতে চলে যান, অর্থাৎ বিন্দুটা যদি আমার দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তৃতীয় চতুর্থ থাকে কি করবেন? দ্বিতীয় চতুর্ভাগে থাকলে নিয়মটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা হয়ে যাবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এটা একটু মনে রেখে দাও ভাইয়া। তৃতীয়টা থাকলে এটা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। আমি জানি তুমি এতটুকু জানো, না জানলেও চাপ নাই, জাস্ট সিম্পলি মনে রেখে দাও। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য মাইনাস tan ইনভার্স y বাই x। আর্গুমেন্টের ভ্যালু চারটা চতুর্ভাগে চার রকম থাকে, এটা একটু মাথায় রাখবে। যদি আমরা কার্টেসীয় থেকে পোলারে যেতে চাই, এটা যেমন খুব সহজে করা যায়, উল্টাটাও করা যায়। অর্থাৎ পোলার স্থানাঙ্ক থেকে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্টেসীয়, অর্থাৎ পোকা খুব সহজে করা যেতেছে। মনে রাখো পোকা কিভাবে করবেন? কার্টেসীয় থেকে পোলারে যখন গেছো তখন সবগুলা এক্স ওয়াই দেওয়া থাকবে, আর থিটায় নেওয়া লাগতো। এবার উল্টাটা,
এবার তুমি পোলার এক্স কার্টেসিয়ান আসবে, সবকিছু আর এবং থিটাতে দেওয়া থাকবে, তোমাকে এক্স ওয়াই দিতে হবে। তুমি চিন্তা করে দেখো তো, এই আর এর অর্থাৎ ও এর একটা এক্স অক্ষ বরাবর উপাংশ অর্থাৎ এই ওবি বরাবর উপাংশটা কি আমার এক্স না? তাহলে আমি যদি বলতে চাই আর এক্স অক্ষ থিটা পরিমাণ কোণে আছে, তাহলে ওবি বরাবর উপাংশের মান হইতেছে আমার আর cos থিটা, সেটা হচ্ছে হুইচ ইজ আমার এক্স এর মান। ওয়াই বরাবর উপাংশ অর্থাৎ ঠিক উল্লম্ব উপাংশটার মান হচ্ছে আমার আর সাইন থিটা, হুইচ ইজ আমার ওয়াই এর মান। তাহলে আমি চাইলে উপাংশের সূত্র অনুসারে বুঝতে পারি, আরো সহজ করে কাজ করতে পারি। ও এ বি ত্রিভুজের পদের পার্ট না হয় বা সাইনের পার্ট না হয় বা সেভাবে বুঝতে পারো। ওকে, এত কঠিন কিছু না। অর্থাৎ চাইলে আমাদের তিন চারটা সূত্র হইলো কয়টা, সূত্র যদি মাথায় রাখতে চাই, এটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে এই আর এর ভ্যালু যেটা আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা খুবই জরুরি, অত্যন্ত জরুরি, মাথায় রাখবেন। এক্স ইকুয়াল টু আর cos থিটা আর sin থিটা, এটা মাথায় রাখবা। এন্ড ফাইনালি চারটা চতুর্ভাগের জন্য চার রকম যে স্থানাঙ্ক ব্যবস্থা বলে দিছি, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এন্ড ফাইনালি এটা। এই ছিল আমাদের টাইপ এক। এখানে আপনাদের এতটুকু থিওরি বুঝতে পারলে এতটুকু থিওরি অনেক রকম ম্যাথ আসছে আমরা দেখব। ওকে, থিওরি দিয়ে আশা করি মাথায় সেট হইছে। চলেন আমরা ম্যাথ কিছু প্র্যাকটিস করি। আমি স্লাইডগুলো সাজানোর চেষ্টা করছি, একটু থিওরি বোঝাবো। তুমি যদি কিছু নাও বুঝে থাকো, জাস্ট থিওরিটা একটু বোঝো, দেন তার আলোকে প্র্যাকটিস করো। আমি তো অল্প স্বল্প কিছু কোশ্চেন নিয়েছি, তুমি একটা সাপোর্টিভ বই নাও যেখানে এই কোশ্চেনগুলো সব দেওয়া আছে। ওকে, ওকে ফাইন। চলেন আমাদের যে প্রথম কোশ্চেনটা, এটা হচ্ছে জিএসডি 24 সেশনে ভালো প্রশ্ন। কোশ্চেনটা কি বলছে দেখি। কোশ্চেনে বলা হচ্ছে এই বিন্দুটির পোলার স্থান নির্ণয় করো। পোলারে নিতে হবে, তার মানে আমার কাছে প্রদত্ত কোশ্চেনটা কিসে দেওয়া আছে, কার্টেসিয়াতে কাপো করতে হইব। অর্থাৎ এখানে আমি এক্স এর মান বলতে পারি 1, ওয়াই এর মান বলতে পারি কি রে ভাই -√3। তো ঠান্ডা মাথায় তোরা আমাকে একটা প্রশ্ন উত্তর কর, এক্স এর মান এবং ওয়াই এর মান থেকে এটা কোন চতুর্ভাগে আছে? এক্স এর মান ধনাত্মক অর্থাৎ হাতে ডানে, ওয়াই এর মান ঋণাত্মক অর্থাৎ নিচের দিকে, অর্থাৎ এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে আছে 1, -√3। চতুর্থ চতুর্ভাগে থাকা বিন্দুটার যদি আমি থিটা বের করতে চাই, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমার থিটা ইকুয়াল টু ছিল tan ইনভার্স y বাই x, y এর মান হচ্ছে √3, x এর মান হচ্ছে 1। তোমাকে এখানে প্লাস মাইনাস বসাতে হবে না, কারণ আমি ডিরেকশন অ্যানালাইসিস করেই দিছি এই জিনিসটা। তাহলে আমার থিটা ইকুয়াল টু থাকতেছে -60 ডিগ্রি। ওকে, -60 হচ্ছে ওকে আমি থাকো -60 ডিগ্রি পাইছি। অপশন একটা তো দেখতে পাচ্ছি না আমাদের 60। এবার আমরা আর্গুমেন্ট আর এর মানটা বের করতে চাই। আর্গুমেন্ট আর হচ্ছে √x² প্লাস y²। x এর মানের বর্গ 1, y এর মানের বর্গ হচ্ছে 3, আর্গুমেন্ট হচ্ছে 2। এখন আর্গুমেন্টের মান 2, এটা সি অপশনে দেখতে পাচ্ছি, ডি তে দেখতে পাচ্ছি, কোনটা গ্রহণ করব? অনেকেই এখানে এটা ভুল করে ডি নাম্বার অপশনটা দাগায় দিবা, কারণ 2, π/3 মনে করবা যে আর্গুমেন্ট হচ্ছে এখানে +60 ডিগ্রি। এটা করা যাবে না, কারণ আর্গুমেন্ট কিন্তু এখানে -60। আর্গুমেন্ট তুমি যেটা বের করবা সেটা যদি অপশনে দেওয়া না থাকে, একটু মনোযোগ, কেমন? আর্গুমেন্ট তুমি যেটা বের করছো সেটা অপশনে দেওয়া না থাকে, সেই উত্তরটা থেকে 360 বাদ দিয়ে চিন্তা করে দেখো অপশন আছে কিনা। তাহলে 60 ডিগ্রি যেহেতু -60 যেহেতু অপশনে নাই, আমরা করব কি 300 বাদ দিব, 360 বাদ দিব। 360 বাদ দিলে থাকতেছে 300 ডিগ্রি। 300 ডিগ্রি আমার অপশনে আছে কিনা? অবশ্যই আমার 300 ডিগ্রি অপশনে আছে, কারণ 5π/3, π/3 যদি 60 হয়, 5 গুণ 60 সেটার মান হচ্ছে কত? 300, 5 তাহলে ওই হিসাবে আমার সি হইতো উত্তর, ডি না। এটা ভালো কোশ্চেন ছিল, কোশ্চেনটা একদম অনেকেই ভুল দেখাইছে। তো জিএসটি এর বেলায় কোশ্চেন কি খুব টাফ হইব? পাই না, কোশ্চেন সহজ হইব। জাস্ট বেসিক এই জিনিসটা, অর্থাৎ এই স্লাইডটা একটু ভালো মতো বুঝে নিলে থিটার মান যে কখন প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে, পাই এড হচ্ছে না হচ্ছে, সেটা একটু মাথায় রাখবে। তাহলে ভাই আজকে আমি এমসিকিউতে কি বুঝলাম সেটা হচ্ছে, যেই থিটার মানটা বের হবে অপশনে ডিরেক্ট দেওয়া না থাকলে 2π অথবা 360 মাইনাস করে নিতে হবে, দেখতে হবে অপশনে আছে কিনা। এটা ভাবা যাবে না যে প্লাস মাইনাস এর সংকীর্ণতা বা প্লাস মাইনাস প্রিন্টিং ওঠে না, আমি দাগিয়ে দেবো, তার জন্য কিছু হয় না। ঠিক আছে, পরিমাণ। তাহলে পরেরটাতে ভালো প্রশ্ন, কার্টেসিয়ান সমীকরণ নির্ণয় করো। এটা আসছে জিএসটি 21 সেশনে, কোশ্চেনটা ভালো। চলো আমরা বুঝি কি বলতে চাচ্ছে। আর এই বস্তু দেওয়া আছে, আর 1 প্লাস cos থিটা, আমরা বলতে পারি r প্লাস r cos থিটা ইকুয়ালস টু 2। মনে আছে নি r cos থিটা ইকুয়াল টু কি ছিল? r cos থিটা ইকুয়ালস টু ছিল, এই যে এখানে দেখো r cos থিটা মানে x এর সমান। তাহলে আমরা খুব সিম্পলি বলতে পারি আমার এখানে r cos থিটা ইকুয়ালস টু x 2, আর r এর মান ছিল কি √x² প্লাস y² প্লাস এরকম। যদি বলা হয় কার্টেসিয়াতে নাও, নেওয়া হয়ে গেছে বাট অপশন ম্যাচ করতেছে না, তাই আমি করব কি x টাকে ওই পাশে নিয়ে আর একটু ভদ্র বানাবো,
স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস দেন রুট সরাই দিলে কি হয়ে যাবে বলা বাদ সিম্পলি চিন্তা করো রুট সরাই দিলে হয়ে যাবে স্কয়ার তাহলে থাকবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে থাকতেছে y স্কয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4x তাহলে এখান থেকে আমরা যদি 4x এর বামে নিয়ে আসি তাহলে পাচ্ছি y স্কয়ার প্লাস 4x ইকুয়ালস টু 4 which is আমাদের অপশন অর্থাৎ এই ম্যাথটার সলিউশন হচ্ছে 4 নম্বরে কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো সেটা ভালো ছিল আশা করি তোমরা বুঝছো cos থিটাকে যা সিম্পলি x এ নিছি আর এবং থিটা যত জায়গায় থাকবো সবকিছু রে x y তে নিয়ে আসবা যদি কার্টেসীয় বলে উল্টাটা বললে পাশে ট্রাই করবে চলে নেক্সট যাই পোলার স্থানাঙ্ক দেওয়া আছে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলছি আমি চেষ্টা করছি শুধুমাত্র জিএসটির নাম প্রত্যেকটা ইউনিভার্সিটি যেটা জিএসটি অধিভুক্ত আছে কোশ্চেনগুলোকে সলভ করার তোমাদের মধ্যে অনেকের একটা মাইন্ডসেট থাকে যে এবার কোশ্চেন মনে হয় ইসলামী বিশ্ববিদ্যালয় করবো তাই শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় দেখে যাবো এমন না এভাবে এই জিনিসগুলো ওয়ার্ক করে না পূর্বে আমরা জিএসটিতে দেখছি যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্ন করছে বাট যশোর বিজ্ঞান ও প্রযুক্তির ওল্ড কোশ্চেনের সাথে নিউ কোশ্চেনের কোনো মিল ছিল না তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে একটা চ্যাপ্টার থেকে আসতে পারে সম্ভাব্য প্রত্যেকটা টপিককে অ্যানালাইসিস করে যাওয়া হ্যাঁ রেটিং করে পড়া লাইক এই টপিকটা খুব ফাস্ট বেশি আসে ট্রিপল স্টার এটা থেকে কম আসে কোনো বিশ্ববিদ্যালয়ে আসে নাই 1 স্টার কোনোটা থেকে কোশ্চেন হয়ই না তো লম্বা দিকে কোনো দরকার নাই নো স্টার বুঝতে পারছি এরকম করে করিও যেমন এটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো চলো ট্রাই করি আমার এখানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে r এর মান হচ্ছে 2 থিটার মান হচ্ছে কি রে পাই বাই 3 এখন কার্টেসীয় মানে x এর মান লাগবে আমরা তো জানি x কি r cos থিটা r এর মান হচ্ছে 2 থিটার মান হচ্ছে পাই বাই 3 তাহলে cos পাই বাই 3 ওকে cos 60 ডিগ্রি মান কত cos 60 ডিগ্রি ভ্যালু হইতাছে অ্যাপ্রক্সিমেটলি হাফ তাহলে এটা চলে যাবে 1 তো দেখো আমি x এর মান 1 পেয়ে গেছি তো অপশন a হইতে পারে b হইতে পারে y এর মানটা নিয়ে আসি y হচ্ছে r sin থিটা অর্থাৎ 2 sin 60 root 3 by 2 आंसर হবে root 3 অর্থাৎ উত্তর হচ্ছে আমার b নাম্বার ওকে x y অর্থাৎ চারটা সূত্র দেখি চারটা সূত্র ভালো মতো পড়লে হচ্ছে আমরা পরেরটাতে যাবো কি বলতে দেখি একই কোশ্চেন বলতে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো এটা হোমওয়ার্ক করতে পারবো না ভাইয়া যেটা ভিডিও দিলাম ঠিক আছে কাজ করিও জানাইও না পারলে ভাই বইলো পাওয়ার বক্সে আমি করে দেব সমস্যা নেক্সট ওয়ান নেক্সট বলতে কোন একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি কোন একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি এত হয় তাহলে উহার কার্টেসীয় স্থানাঙ্ক কত সেম ক্যাটাগরি কোশ্চেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল জায়গা বুঝতে পারতাম না বুঝে নেই কি বলতে দেখ পোলার স্থানাঙ্ক দেওয়া আছে অর্থাৎ r এর মান হচ্ছে 3 থিটার মান হচ্ছে 150 জানতে চাইছে কার্টেসীয় অর্থাৎ x ইকুয়ালস হচ্ছে মাত্রই r cos থিটা y ইকুয়ালস হচ্ছে r sin থিটা বুঝিস x এর মান r এর মান 3 বসিয়ে দিলে cos কত রে 150 y এর মানে r এর মান 3 বসালে sin 150 এখন তোদের মধ্যে কনফিউশন থাকবে 150 এর মধ্যে জানি না sin 150 এর ভ্যালু যে কথা sin 180 মাইনাস 30 বা sin 30 ডিগ্রির মান একই অর্থাৎ সেটা হচ্ছে হাফ 3/2 y এর মান হচ্ছে 3/2 অপশন হতে পারে প্রথমটা এবং তৃতীয়টা তাহলে চিন্তা করে দেখেন x এর মান কত cos 150 যে কথা cos 180 মাইনাস 30 বা মাইনাস cos 30 ডিগ্রি একই কথা কারণ দ্বিতীয় চতুর্ভাগে cos কি নেগেটিভ বলে দিছি না আপনি সিম্পল আমার জন্য ওদেরকে চাপ দেওয়া আমার উদ্দেশ্য না আপনাদের উদ্দেশ্য হচ্ছে বোঝানো বোঝ 180 মাইনাস 30 এটা বল cos 150 থেকে এটা বলতে পারি দেখো cos 180 মাইনাস থিটা 180 মাইনাস থিটা কোন চতুর্ভাগ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ দ্যাটস এর সামনে মাইনাস 180 থাকলে cos অপরিবর্তিত থেকে cos ই থাকবে এটা আসবে মাইনাস cos 30 which is minus root 3 by 2 তাহলে মাইনাস root 3 by 2 থাকলে পাইতেছে মাইনাস 3 root 3 by 2 মাইনাস 3 root 3 by 2 3 by 2 উত্তর হচ্ছে সি না ঠিক আছে একটু কোয়াড্রেন্টেশন থাকলো চাপ নাই চলো আমরা পরেরটাতে যাই ওকে এখানে আমরা একটা নিছি এবার হচ্ছে টাইপ 2 চলো একটা কনসেপ্ট শিখে নেব এখানে বলা হচ্ছে দূরত্ব স্থানাঙ্ক এবং সঞ্চালক দেখ বাবা দূরত্ব নির্ণয়ের কনসেপ্টে খুব চাপ নাই ঘরে একটা কোশ্চেন আছে তোর কাছে x1 y1 একটা বিন্দু এবং তার থেকে ঠিক কিছুটা দূরত্বে আমার কাছে আরো একটা বিন্দু আছে যেটা হচ্ছে x2 y2 এবং x1 এবং y1 এর মাঝখানে যে ডিসটেন্সটা থাকে সেই ডিসটেন্সটাকে আমরা প্রকাশ করে থাকি সাধারণত d দ্বারা এই d দূরত্বের মান হচ্ছে d ইকুয়াল টু হচ্ছে √/42 অন্তর
যোগ ভুজদ্বয়ের অন্তর বা এভাবে করতে পারো ভুজদ্বয়ের অন্তর x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার। আমি জানি এগুলো তোরা বের করতে হচ্ছে সেগুলো তোরা পারোস। তাহলে ওকে ঠিক। আরেকটা জিনিস y অক্ষ x কোন একটা বিন্দু যদি থাকে ধরো x, y বিন্দুটা, সেই বিন্দুটার x অক্ষ থেকে দূরত্বটা সেটা হচ্ছে তার কিসের সমান রে? 40 এর সমান y এর না? আর y অক্ষ থেকে দূরত্বটা কি বলতে পারি? y অক্ষ থেকে দূরত্বটা অর্থাৎ এই ডিসটেন্সটা সেটা হচ্ছে তার ভুজ x এর সমান। তো এটা মাথায় রাখবা। x অ্যাক্সিস থেকে দূরত্ব হতে দূরত্ব সেটা কি? তার 40 এর সমান। মনে রাখবা দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তাই কলম বাদ দিলাম। আর y অ্যাক্সিস থেকে দূরত্ব y অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে হতে দূরত্ব সেটা হচ্ছে তার ভুজের সমান। ওকে, তাহলে আমরা সিম্পলি এই দুটো জিনিস মাথায় রাখি। এটার আলোকে আপনাদের সঞ্চালন বের করতে পারি। পরের কোশ্চেনটা দেখে আলো কোশ্চেনটা বলতেছে এ এবং বি বিন্দুগামী সরলরেখার উপরস্থ এত বিন্দুর স্থানাঙ্ক কোনটি? অর্থাৎ এ এবং বি বিন্দুকে আমি একটা সরলরেখা কল্পনা করতেছি। এ বিন্দুটা হচ্ছে আমার -1,3, বি বিন্দুটা হচ্ছে আমার -2,1 এন্ড পি বিন্দুটা হচ্ছে আমার a, পি এমন একটা বিন্দু যার ভুজ কোটি সমান। তো ভাইয়া ঠান্ডা মাথায় বুঝেন এ এবং বি বিন্দুগামী সরল রেখার উপর আমার এই পি বিন্দুটা অবস্থিত অর্থাৎ স্থাপিত আছে। ওকে, লোকেটেড আছে। তাহলে আমি কইতে পারি না আমার এ বি বি তিনটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুগামী অর্থাৎ সমরেখ হতে পারি না? লাইক তিনটা বিন্দুই আমার সেম এই গ্রিন সরলরেখাটার উপরে অবস্থান করতেছে। তাহলে আমি বলতে পারি যে এ বি রেখার ঢাল যা হবে পি বি রেখার ঢাল কি হবে তাই হবে। অর্থাৎ আমরা যদি এ বি রেখার ঢাল বের করতে চাই m of ab ইকুয়ালস হবে m of p, কারণ একটা নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোর ঢাল কি হয়ে থাকে পরস্পর সমান হয়ে থাকে সেম সরলরেখা দ্যাটস ওয়াই। তার মধ্যে এখানে ঢালের কনসেপ্ট ইউজ করে ফেলি। দুটো বিন্দুর ঢাল নির্ণয় করে আমরা সেই টাইপ থেকে শিখে নিতেছি। এখন বাচ্চাটা থেকে শিখছি কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। তাহলে কোটি দুটোর অন্তর বের করেন 3 - a -1 - a, ঠিক আছে। এবার বের করে ফেলেন a - 1 a প্লাস ঠান্ডা মাথায় বুঝিও। তাহলে আমরা একটা কাজ করতে পারি নিচের -1 মাইনাস দিলে চাইলে বলতে পারি a প্লাস 1, উপরটা বলতে পারি নিচের মাইনাস কমন নিয়ে বলতে পারি a প্লাস 1, উপরে বলতে পারি a মাইনাস 3, মাইনাস মাইনাস কাটা দিয়ে দিছি। এবারে থাকতেছে a মাইনাস 1 a প্লাস, আর আর এগুলো ধরেন ভাইয়া a মাইনাস 3 ইনটু a প্লাস 2, এর পাশে আছে কি a প্লাস 1 a মাইনাস 1 a স্কয়ার মানে b স্কয়ার সূত্র অর্থাৎ a স্কয়ার মাইনাস 1। আর লিটার গুণ করলে পাচ্ছি a স্কয়ার প্লাস টুয়াইস a মাইনাস 5 দিয়ে 3 গুণে 6 বুঝিয়ে a স্কয়ার স্কয়ার কাটা মাইনাস a ইকুয়ালস টু হচ্ছে 5, a এর মান হচ্ছে -5, a এর মান -5 হওয়ার কারণে আমার বিন্দু কোণটা হবে b এর। একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেট হিসাব করবা, কারণ প্লাস মাইনাস এর ভুল হয়ে গেলে আমার উত্তর কিন্তু a নাম্বারটা হিসাব করতে পারে, তাই জন্য এরকম না হয় একটু বুঝে করবে অঙ্কগুলো। চলো আমরা পরেরটাতে যাই। কি বলছেন? একটা চলমান বিন্দুর ভুজ এবং কোটির সমান হলে বিন্দুটির সঞ্চারণের সমীকরণ কোনটি? সেটা দেখেন। অর্থাৎ আমরা যদি একটা ইকুয়েশন দেখি, ধর এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, এন্ড এটার উপর একটা চলমান বিন্দু আছে। যে চলমান বিন্দুর ভুজের মান এবং কোটির মান পরস্পর সমান। অর্থাৎ ভুজের মান হচ্ছে x, কোটির মান সেটা হচ্ছে y। x এবং y যদি পরস্পর সমান হয় তাহলে সেটা ইকুয়েশন হয়ে যায় y ইকুয়ালস টু x, বা সিম্পলি আমরা বলতে পারি x মাইনাস y ইকুয়ালস টু 0। অর্থাৎ এটার উত্তর হচ্ছে 2 নম্বর। এগুলো অঙ্ক হইলো চিন্তা করে দেখ, ভুজ এবং কোটির সমান অর্থাৎ x এর মান y এর সমান, তাহলে x is equal to y হওয়া মানে কি x minus y equals to 0 হওয়া না? x minus y equals to 0 একটু ভাইকে দেখ, x equal to কি থাকে y, তার ভুজের মান কোটি সমান। ওকে, এই জন্য অঙ্ক নিয়ে অনেক অনেক কিছু ভাইবা করতে হয়তো বা এত কিছু বলা লাগে নাই সহজ। পরের প্রশ্নটা দেখে দেখো, হচ্ছে 0, -1 বিন্দু। 0, বিন্দু কোথায় আছে? এখানে আছে 0, বিন্দু। এবং y equal to 1, y equal to 1 কি রে? y is equal to constant, অর্থাৎ y এর মান সর্বদা ধ্রুবক থাকবে। তুমি যদি x অক্ষের সমান্তরাল সরলরেখা কল্পনা করো এবং ওই সরলরেখাটা থেকে y এর মান সবসময় কি থাকবে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সমীকরণ, ঠিক আছে নি? এই যে রাখেন। ওকে, ঠিক আছে। তো এটা দেখো প্রত্যেকটা জায়গায় y এর মান 1 দেখো আচ্ছা y is equal to 1 constant, y is equal to ধ্রুবক মানে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এই রেখা এবং এই বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত একটা বিন্দু, ধরা করে একটা বিন্দু আছে P, যে বিন্দুটা এই রেখা এবং এই বিন্দু থেকে সমান দূরত্বে আছে, অর্থাৎ P বিন্দু থেকে এই ডিসটেন্সটা P
পি বিন্দু থেকে রেখার দূরত্বটা পরস্পর কি সমান। তাহলে আমি যদি পি বিন্দুটাকে ধরে নেই, সেটা কি ধরে নিতেছি পি বিন্দুটা হচ্ছে ধরো এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই বিন্দু থেকে 0, -1 বিন্দু দূরত্ব d1, সেটা হচ্ছে রুট ওভার সিম্পল ভাবে x - 0, এটা বিন্দু দূরত্ব y + 1 হোল স্কয়ার। পি বিন্দু থেকে আমার y = 1 সরল রেখার দূরত্ব যদি হিসাব করতে চাও, সেই দূরত্বটা কত হয়ে যাবে? তো সিম্পলি আমরা কোন একটা বিন্দু থেকে কোন একটা সরল রেখার লম্ব দূরত্ব বের করতে পারি, সেটা হচ্ছে d2। ওকে, দেখো কোন একটা বিন্দু থেকে কোন একটা সরল রেখার লম্ব দূরত্ব বের করার কনসেপ্ট একদম ইজি। জাস্ট উপরে মডেল মধ্যে করবা কি, সরল রেখার মধ্যে বিন্দুটা বসায় দিবা। অর্থাৎ সরল রেখার সমীকরণ হচ্ছে y = 1, এটা সমীকরণ আকারে লিখলে বলা যেতে পারে y - 1 = 0। এই y - 1 এর জায়গায় x এর জায়গায় x বসাবো, y এর জায়গায় y বসায় দিবা। যেহেতু এখানে x এর মান এই ইকুয়েশনে নাই, তাই x বসাইতে হবে না, শুধু y এর মানটা বসায় দাও। y এর মান বসায় দিলে ইকুয়েশন যেমন আছে তেমন থাকবে, y - 1। ঠিক আছে? আর নিচে করবা কি, রুট ওভার x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ, x এর সহগ তো নাই, 0 স্কয়ার, y এর সহগের বর্গ হচ্ছে 1 স্কয়ার। ওকে, আমি এগুলো যদি সমান হয়, d1 এবং d2 যদি সমান হয়, তাহলে আমরা সিম্পলি বলতে পারি রুট ওভার x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার y মাইনাস 1। তার মানে এটা ছোট করব, দুই পাশে দিয়ে হিসাব করি, এই হিসাবটা আমরা এখানে করতে পারি। সেটা হচ্ছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে y মাইনাস 1 স্কয়ার, y মাইনাস 1 হোল স্কয়ার। না লিখে আমরা ডিরেক্ট সূত্র বসাই দেব, y স্কয়ার মাইনাস 2y প্লাস 1। y স্কয়ার স্কয়ার চলে যাচ্ছে, আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0, কারণ প্লাস 1 কাটা। x স্কয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0 হচ্ছে আমার অপশন সি নাম্বার। তোমাকে যদি দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করতে বলে, তুমি ঠিক কিভাবে নির্ণয় করবা? যদি কনফিউশনে থাকো, তো ঠিক 1 মিনিট সময় আমরা এই ম্যাথটা সলভ করা শিখে নিই। এখানে আমার কাছে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে 4y, এটা একটু সাজিয়ে লিখতে পারি ছিল আমরা 3x - 4y - 12 = 0। পরের ইকুয়েশনটা হচ্ছে 3x - 4y - 3 = 0। দেখো দুইটা রেখা পরস্পর সমান্তরাল কিনা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রেখাদ্বয়ের এক্স ওয়াই এর সহগ দুইটা সমান হবে, অথবা সহগের অনুপাতগুলো সমান হবে। তাহলে দেখো এখানে এক্স এবং ওয়াই এর সহগগুলো সমান। আলটিমেটলি আমরা সিম্পলি কাজ করতে পারি যে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব d ইকুয়ালস টু, উপরে হচ্ছে ধ্রুবক পদের অন্তর, নিচে হচ্ছে রুট ওভার এক্স, এক্স এর সহগের বর্গ এবং ওয়াই এর সহগের বর্গ। তাহলে ধ্রুবক পদের অন্তর হচ্ছে -12 থেকে -3 বাদ যাবে, অবশ্যই মডুলাস চিহ্ন দিবা। রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা করলে উপরে পেতেছো 9, নিচে পেতেছো 5। এটার উত্তর হচ্ছে ঠিক প্রথমটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। খুব সিম্পল না? চলেন আমরা ঠিক এক্সাক্ট লেভেলের একটা কোশ্চেন সলভ করে নেই। এরকম আরো কোশ্চেন আছে আমাদের কাছে। যেমন এই কোশ্চেনটা আসছে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে। কোশ্চেনটাতে সেম ভাবেই দুইটা সমান্তরাল সরলরেখা দিয়েছে, 4x + 3y + 2, 4x + 3y - 8। তাহলে দেখো ভাইয়া, এই দুইটা রেখা যে পরস্পর সমান্তরাল, কিভাবে বুঝলাম? x এবং y এর সহগগুলো সমান। তাহলে লম্ব দূরত্ব d ইকুয়ালস টু হচ্ছে আমাদের ধ্রুবক পদের অন্তর 2 - -8, নিচে হচ্ছে রুট ওভার x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ, which is উপরে 10, নিচে 5 হয়ে গেছে 2। উত্তর হচ্ছে ঠিক শেষে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় সংক্রান্ত ম্যাথ আমরা সরল রেখায় দেখছি, বৃত্তে দেখছি, কনিক্সে দেখছি এবং ফিজিক্সের বিভিন্ন জায়গায় দেখে থাকি। এই জিনিসটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। চলো ঠিক 1 মিনিট সময়ের মধ্যে আমরা এই জিনিসটা শিখে নেই। কোনো একটা বিন্দু যদি তোমাকে দেওয়া থাকে, ধরো x1, y1 একটা বিন্দু। এই বিন্দু থেকে কোনো একটা সরলরেখা যদি হয়ে থাকে ax + by + c, ওই বিন্দু থেকে ওই নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্ব d বের করাটা একদমই সোজা। সিম্পলি তোমাকে ওই বিন্দুটা ওই রেখার উপর বসায় দিতে হবে। তো এই লম্ব দূরত্ব d ইকুয়াল টু হচ্ছে, আমরা সিম্পলি বিন্দুটাকে রেখার উপর ইনপুট করে দেই ax1 + by1 + c, এবং নিচে করে দিব রুট ওভার x এবং y এর সহগের বর্গের সমষ্টি, অর্থাৎ রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। একদম সহজ না ভাইয়া? আমার এখানে বিন্দু হিসেবে কোনটা দেওয়া আছে? মূল বিন্দু, অর্থাৎ 0, 0। রেখা হিসেবে কোনটা দেওয়া আছে? সেটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়ালস টু 0। সিম্পল। 0, 0 থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করে নিয়ে আসেন। ডিসটেন্স d ইকুয়ালস টু হচ্ছে, উপরে বিন্দুগুলো বসিয়ে দিলে x এর সহগ 0, y এর সহগ সব 0 হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে -3, নিচে রুট x এর সহগের বর্গ 16 যোগ 9, which is হচ্ছে আমাদের 3/5। উত্তরটা হচ্ছে ঠিক সি নাম্বার। আমাদের এই পরের এক্সপ্রেশন দেখে আনতে পারবে। কোশ্চেনে বলা আছে k, 1 বিন্দু থেকে y অক্ষ এবং 4, 5 বিন্দু দূরত্ব যদি সমান হয়, তাহলে k এর মান কত? তাহলে সিম্পলি আমরা একটা কাজ করতে পারি, k, 1 বিন্দু
হতে আমার 4,5 বিন্দু দূরত্ব 4,5 বিন্দুর দূরত্ব আমরা জানি দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে √x এর সহগের অর্থাৎ আমরা বলতে পারি k - 1 k - 4 স্কয়ার 1 - 5 স্কয়ার মানে সোজা কথায় ভুজদ্বয়ের অন্তর বর্গ পরিধেয়ের অন্তর বর্গ √1 এবং k, 1 বিন্দু থেকে y অক্ষের দূরত্ব তুমি তো জানো y অক্ষ থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজের সমান বিন্দুর ভুজটা হচ্ছে আমাদের k তাহলে এখানে দূরত্বটা হচ্ছে k এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি k স্কয়ার ইকুয়াল টু হচ্ছে k - 4 স্কয়ার প্লাস 1 - 5 4 16 থাকতেছে আমাদের k স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার মাইনাস 8k প্লাস 16 প্লাস 16 k স্কয়ার চলে গেলে 8k ইকুয়াল টু 32 k ইকুয়াল টু 4 এর উত্তর হচ্ছে ঠিক সেকেন্ডটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছেন না? চলো আমরা নেক্সট ভিডিওতে যাই। নেক্সট ওয়ান যেটা আছে এই বিন্দুটি কোন একটা সরলরেখার উপর অবস্থিত হয় 2,3 এবং 6,-5 বিন্দু হতে সমদূরবর্তী হয় তবে p এর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা চিন্তা করি এই বিন্দুটা x, y না হয়ে এই বিন্দুটা হচ্ছে আলফা, বিটা। তাহলে p যদি আলফা, বিটা বিন্দু হয় আলফা, বিটা হতে 2,3 এর দূরত্ব যা 6,-5 এর দূরত্ব তা আলফা, বিটা থেকে 2,3 এর দূরত্ব হচ্ছে 2 মাইনাস আলফা স্কয়ার আর 3 মাইনাস বিটা স্কয়ার রুট দুই পাশ থেকে ক্যান্সেল আউট হচ্ছে p থেকে 6,-5 এর দূরত্ব হচ্ছে আলফা মাইনাস 6 স্কয়ার প্লাস বিটা প্লাস স্কয়ার দুই পাশ থেকে রুট ওভার রুট এটা দিয়ে দিচ্ছি তো যদি কাজ করতে থাকি তাহলে আমরা পাচ্ছি 4 মাইনাস 4 আলফা প্লাস আলফা স্কয়ার প্লাস 9 প্লাস মাইনাস 6 বিটা প্লাস বিটা স্কয়ার থেকে পাচ্ছি আলফা স্কয়ার মাইনাস 12 আলফা বিটা স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার আলফা স্কয়ার 4 9 13 মাইনাস 4 আলফা মাইনাস 6 বিটা ইকুয়ালস টু 36 25 যোগ করলে 41 51 61 12 আলফা প্লাস 10 বিটা ওকে ওই দিয়ে এটা কাজ করতে পারি সকল জিনিসকে বামে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি 12 4 8 আলফা মাইনাস 16 বিটা এর পাশে আছে 61 মাইনাস 13 একসাথে থেকে 13 যদি চলে যায় তাহলে থাকতেছে 60 48 48 আমরা পাইতেছি 8 আলফা মাইনাস 16 বিটা ইকুয়াল টু 48 এটা হচ্ছে আমার এক নং সমীকরণ আর পি বিন্দুটা ঠিক এই রেখার উপর অবস্থিত তাহলে পি বিন্দুটা রেখার উপর অবস্থিত করলে সেটা হচ্ছে আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 এটা হচ্ছে আমার ঠিক 2 নং সমীকরণ এবার 1 এবং 2 নং সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে খুব সহজেই আমার আলফা কমা বিটার মান চলে আসবে এবং আলফা কমা বিটার যে মানটা আসবে সেটা হচ্ছে সঠিক উত্তর দেখো ম্যাথটা আমাদের অনেক আগে আসছে প্রাচীন কালে আসছে কাইন্ড অফ মাওলানা ভাসানীর ওই সময় ক্যালকুলেটর অ্যাভেলেবেল ছিল তাই করছে যদি ক্যালকুলেটর অ্যাভেলেবেল না থাকে এই টাইপের ম্যাথ তুমি সেটা প্রতিস্থাপন অপনয়ন দিয়ে করতে পারো কিংবা চাইলে ওই বজ্রগুণন পদ্ধতি করতে পারো লাইন 2 নং সমীকরণের আগে দ্বারা গুণ করলাম প্লাস মাইনাস করলাম করে দেখতে পারো আমি সময় বাঁচানোর জন্য করুন ওকে আমি ঠিক পরের কোশ্চেনে যাব আমাদের নেক্সট ওয়ান আমাদের এই পরের কোশ্চেনে বলতেছে দুইটা বিন্দুর মধ্য দূরত্ব 9 রুট হলে কি এর মান কত দুইটা বিন্দুর মধ্য দূরত্ব নিয়ে আসবো আমরা বলতে পারি 4 যোগ 5 স্কয়ার ভুজদ্বয়ের অন্তর যোগ কোটিদ্বয়ের অন্তর k প্লাস 7 স্কয়ার রুট এই দূরত্বের মান হচ্ছে 9 রুট এর সমান তাহলে কাজ যদি করো আমরা পাচ্ছি 9 স্কয়ার মানে 81 k স্কয়ার প্লাস 14k প্লাস 49 ইকুয়ালস টু স্কয়ার মানে হলো 81 গুণ 2 অর্থাৎ 81 ইনটু 2 সেটা হচ্ছে 160 162 কাজ করেন k স্কয়ার প্লাস 14k 81 যোগ 49 যোগ করলে হয় 130 130 এর থেকে 162 চলে গেলে থাকতেছে -32 ইকুয়ালস টু 0 এখন দেখো ওকে তোমার হাতে অপশন আছে হয় তুমি এটার দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সলভ করে দেখাও অথবা তুমি যে কোনটা মান বসায় দেখো কোনটা তাহলে সিদ্ধ হয় যদি আমরা 3 বসায় দেই 9 যোগ 3 42 কোনো কিছু হচ্ছে না √2 বসায় দেই কোনো কিছু হচ্ছে না 2 বসায় দিতে পারি 4 প্লাস 14 গুণ 28 হয়ে গেছে অর্থাৎ তুমি যদি 2 বসায় দেখো তাহলে দেখা যায় এই কোশ্চেনটা কি সিদ্ধ হইতাছে তাই আমার আনসারটা হচ্ছে 2
ওকে, তোমরা চাইলে দেখে সমীকরণ করা করতে পারো। এটা অনেক আগের অঙ্ক ছিল, মোস্ট প্রবাবলি 19-20 এর সময়। ওই সময় তো ক্যালকুলেটর ছিল, ওই টাইমে অনেক পোলাপান ক্যালকুলেটর ইউজ করে করছে এখানে। বিভক্তি সংক্রান্ত অঙ্ক, বিভক্তি সংক্রান্ত অঙ্ক খুব সহজ। চিন্তা করে দেখেন, তোমার কাছে বিন্দু থাকে x1 y1, একটা বিন্দু থাকে x2 y2, এবং এই দুইটা বিন্দুকে যদি a এবং b কে যদি c বিন্দুতে m1 অনুপাতে বিভক্ত করে, তাহলে কিভাবে আমরা চাইলে m1 অনুপাত না করে আমরা চাইলে বলতে পারি m1 into m2 অনুপাতে বিভক্ত করে। m1 is to m2 অনুপাতে যদি c বিন্দুটা অন্তর্বিভক্ত করে, তাহলে কিভাবে আমরা সেই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা আনতে পারি। m1 is to m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে অন্তর্বিভক্ত করলে আমার c বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে, সেটা হচ্ছে m1 into x2 অন্তর্ভুক্ত করতেছে তাই প্লাস m2 x1 নিচে হচ্ছে m1 প্লাস m2। এটা হচ্ছে কি রে, এটা যে বিভক্তকারী বিন্দু ভুজের মান, ভুজের মান কোটির মান কি হয়ে যাবে সিম্পলি m1 y2 প্লাস m2 y1 নিচে হচ্ছে m1 প্লাস m2। এটা যে সবসময় মাথায় রাখবেন ভাইয়া, সেটা হচ্ছে অন্তর্বিভক্ত বলা হলে কথাটা সর্বদা ধনাত্মক হবে অন্তর্বিভক্তের জন্য। আর যদি বলা হয় বহির্বিভক্তি, সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ সিম্পল ইকুয়েশনটা তখন আমাদের হয়ে যাবে এরকম, লাইক দিস, যে c ইকুয়ালস টু হচ্ছে আমাদের m1 x2 মাইনাস m2 x1, নিচে হয়ে যাবে m1 মাইনাস m2 কমা m1 y2। ওকে ফাইন। তাহলে এই ক্ষেত্রে বহির্বিভক্তি করতে গেলে সামনে যেমন একটা মাইনাস হবে, এবং বহির্বিভক্তিতে একটা জিনিস মাথায় রাখা লাগে যে ভাইয়া m1 কোনটা m2, অর্থাৎ বহির্বিভক্তকারী বিন্দুটা তো আপনার বহির্বিভক্তকারী c বিন্দুটা চাইলে আপনার বামেও থাকতে পারে ডানেও থাকতে পারে। মনে রাখবা বহির্বিভক্তকারী বিন্দু সর্বদা ছোট অনুপাতের পাশে পাশে। We are going to write বহির্বিভক্তকারী বিন্দু সর্বদা পয়েন্ট টু বি নোটেড, বহির্বিভক্তকারী বিন্দু মাথায় রাখবা। বিভক্তি থেকে ছোটটা এমসিকিউ বুঝো। মনে করো তোমার কাছে কোনো বিন্দু দেওয়া আছে, ধরো 1,4, আর একটা বিন্দু হচ্ছে 2,8। তাহলে আমি বললাম তোমাকে এ এবং বি বিন্দুকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে সে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে 2:3 অনুপাতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কি অনুপাতে অন্তর্বিভক্ত করলে সেই বিন্দুর স্থানাঙ্কটা কি হয়ে যাবে, খুব সিম্পলি চিন্তা করবা m1 x2। তুমি যেটাকে m1 অর্থাৎ m1 x2, m1 টা যে পাশে সাপেক্ষে চিন্তা করতে, তুমি যদি বাম পাশের সাপেক্ষে 2:3 অনুপাত চিন্তা করো, লাইক এরকম যে ভাই এই বিন্দুটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 2 অনুপাত, এটা হচ্ছে 3 অনুপাত। যেই পাশে m1 রাখো তার বিপরীত পাশে বিন্দু হচ্ছে x2। অর্থাৎ বাম পাশে m1 আছে, তাহলে 100 টা কোন পাশে থাকবে, ডান পাশে। অর্থাৎ m1 x2 হিসাব করলে 2 ইনটু এই পাশে বোঝ হইতেছে 2 প্লাস m2 x1, m2 কোনটা ডান পাশে 3, তাহলে x1 কোনটা বাম পাশে, তাহলে 3 ইনটু 1। ওকে, নিচে থেকে m1 প্লাস m2 2 প্লাস 3 5, এদিকে 5 হয়ে যাবে। m1 হয় 2 ইনটু 8, অর্থাৎ যেই পাশে m1 থাকে তার বিপরীত পাশে আছে x2 এবং y2 থাকে। 2 ইনটু 8 প্লাস 3 ইনটু 4, তাহলে আমাদের বিন্দুটা হয়ে যাচ্ছে এরকম 4 যোগ 3 7, 7/5 কমা 16 যোগ 12 হচ্ছে 28 বাই 5। এটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, যদি সেম ম্যাথডটা দিয়ে আমাকে বলা হইতো 2:1 অনুপাতে বহির্বিভক্ত করলে কি হবে, তাহলে খুব সহজ আমরা বের করতাম 2:3 অনুপাতে বহির্বিভক্তি। তাহলে সি হয়ে যেত সেক্ষেত্রে। এখানে একটু কেয়ারফুল, কারণ এখানে m1 m2 পাশাপাশি x1 x2 বোঝানো একটু টাফ। ধরো এখানে বিন্দুটা আগে নিলাম, সেটা হচ্ছে আমাদের এই বিন্দুটা কত ছিল রে, 1,4। এই বিন্দুটা কত ছিল রে, 2,8, এন্ড সি হচ্ছে m2:3 অনুপাত। এখন 2:3 অনুপাত ছোট অনুপাত কোনটা তুমি দেখতে পাইছো,
2:3 এর মধ্যে 2 হচ্ছে কি আমার ছোট, ছোট অনুপাতটা বামে আছে, তাহলে বিভক্তকারী বিন্দুটা কোথায় হবে? বামে। বলছিলাম না যে বিভক্তকারী বিন্দু সবসময় ছোট অনুপাতের পাশে বসে। তাহলে ছোট অনুপাতটা হচ্ছে বাম দিকে, তাহলে আমার বিভক্তকারী বিন্দুটা কোন দিকে হবে? এটা হচ্ছে আমার বামে। তো সি হইতেছে এখানে, সি এর সাপেক্ষে এটা হচ্ছে 2 এন্ড এই পুরাটা হইতেছে কত রে? 3। বুঝতে পারছি? তাহলে সিম্পলি এখানে 2 যার সাথে অনুপাত হচ্ছে সেটা হচ্ছে x1 y1 এন্ড অপর যেটা সেটা হচ্ছে x2 y2। তাহলে সিম্পল ভাবে আমরা বলবো m1 অর্থাৎ প্রথমটা হচ্ছে x1 y1, দ্বিতীয়টা হচ্ছে x2 y2। তাহলে হচ্ছে m1 2 ইনটু x2 অর্থাৎ 2 মাইনাস, কারণ 2 মাইনাস 3 করতে হবে, 2 মাইনাস 3 করতে হবে, m2 x1 অর্থাৎ m হচ্ছে 3, x1 হচ্ছে 1। ওকে, আবার m1 2 ইনটু y2, m1 y2 মাইনাস m2 y1, 3 ইনটু 4। তাহলে কাজ করে দেখি আমরা পাচ্ছি 2 দুগুণে 4 বিয়োগ 3 মাইনাস 1 মাইনাস 1, 16 বিয়োগ 3 ছাড়া 12 লাগতেছে আমাদের এদিকে মাইনাস 1 কমা মাইনাস 4। সেটা হচ্ছে আমার বহির্বিভক্তকারী বিন্দু। ঠিক আছে না ভাইয়া? একদম সিম্পল ম্যাথ, কঠিন কিছু না। দুইটা বিন্দুর মধ্যকার বহির্বিভক্ত কখন হয়, অন্তর্বিভক্ত কখন হয়, এটা একটু মাথায় রাখবে। এটা প্রশ্ন আসে। দুইটা বিন্দুর মধ্যকার সংযোগ রেখাংশকে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে, সেটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। আমরা খুব সিম্পল একটা ট্রিকের মাধ্যমে এই জিনিসটাকে মনে রাখতে পারি। বিষয়টা একদমই সহজ, চিন্তা করে রাখবা। দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা k:1 অনুপাতে বিভক্ত করলে k এর মান হয় সিম্পলি কোটিদ্বয়ের অনুপাত। আর যদি দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে y অক্ষ k:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে k এর মান হচ্ছে সিম্পলি ভুজদ্বয়ের অনুপাত, অর্থাৎ একদম সিম্পল, উপরে কিছু না। যদি x অক্ষ বিভক্ত করে সেক্ষেত্রে কোটিদ্বয়ের অনুপাত, y অক্ষ করে সেক্ষেত্রে ভুজদ্বয়ের অনুপাত। এবার অনুপাত যদি তোমার ধনাত্মক হয়, অর্থাৎ এই যে অনুপাতের মধ্যে ধনাত্মক আসে, তাহলে বুঝবো অন্তর্বিভক্তি, ঋণাত্মক আসলে বহির্বিভক্তি। আমরা শিখছি না অন্তর্বিভক্তির সময় প্লাস থাকে, বহির্বিভক্তির সময় মাইনাস থাকে। এই যে একটু কিছু শিখি না, এই যে লাইক একটু আগে শিখেছিলাম। এই যে দেখো বহির্বিভক্তির সময় মাইনাস দিচ্ছি, অন্তর্বিভক্তির সময় প্লাস দিচ্ছি। এই শর্টকাটের আন্ডারে এই কোশ্চেনটা খুব ভালো মতো খাটে। যেমন এই কোশ্চেনটা বলা হইতেছে যে 1,5 এবং 3,2 বিন্দুদের সংযোগ রেখাংশকে x অক্ষরেখা কোন অনুপাতে বিভক্ত করে। কারণ x অক্ষের বিভক্তি মানে কোটিদ্বয়ের অনুপাত, x এর মানে উল্টা, x মানে বুঝলাম, বুঝের উল্টা রাখি কোটিদ্বয়ের অনুপাত, অর্থাৎ এখানে কোটিদ্বয়ের অনুপাত হচ্ছে 5:2, তাহলে 5:2 অনুপাতে বিভক্ত করে। আর কত হচ্ছে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, কেমনে বুঝবো? বোঝার উপায় খুব সিম্পল, জাস্ট প্লাস হইছে তাই এটা অন্তর্বিভক্ত করতেছে, যেখানে মাইনাস আসছে তাহলে আমরা বলে দিতাম এটা বহির্বিভক্ত করতেছে, যেহেতু এখানে ধনাত্মক আসছে তাই এটা কি হয়ে গেছে? অন্তর্বিভক্ত। ওকে, তো এই টাইপের ম্যাথগুলো একটু মনোযোগ দিবা, বোঝার চেষ্টা করবা। কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত ম্যাথ অনেক বেশি জরুরি। লাইক মনে করো একটা ত্রিভুজ যদি দেওয়া থাকে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু চিন্তা করো। লাইক এ বিন্দুর শীর্ষবিন্দু হচ্ছে x1 y1, বি বিন্দুর শীর্ষবিন্দু হচ্ছে x2 y2 এন্ড সি বিন্দুর শীর্ষবিন্দু হচ্ছে x3 y3। তাহলে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের রাশিমান হচ্ছে ডেল ইকুয়ালস টু হইতাছে হাফ ইনটু সিম্পলি তিনটা বিন্দুর সাপেক্ষে নির্ণয় গঠন করে ফেলবা, অর্থাৎ x1 x2 x3 y1 y2 y3 and 1 1 1। এখানে তিনটা কোনটা ত্রিভুজের শীর্ষবিন্দুর সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ট্রিক ইউজ করার সময় তোমরা চাইবা x1 এবং y1 এর মানটা যেভাবেই পারো না কেন শূন্য বানাই ফেলো। অর্থাৎ সম্পূর্ণ এই x1 এর মানটাকে বা এমন কিছু একটা বিয়োগ করতে যাতে x1 টাকে 0 বানানো যায়, y1 টাকে 0 বানানো যায়। কারণ x1 এবং y1 মান 0 বানাইলে আমরা অনেক বেনিফিটেড হই। কিভাবে? দাঁড়াও, যেমন এই এমসিকিউটা দিয়ে তাকাও। এখানে আছে -5,1 4,5, তাহলে একটা বিন্দু হচ্ছে a হইতাছে -5,1, b হচ্ছে আমার এদিকে 4,5 এন্ড c হচ্ছে আমার এদিকে 7,-4। এন্ড এই তিনটা ত্রিভুজ শীর্ষবিন্দু থাকলে ক্ষেত্রফল নির্ণয় করে আসতে হবে। এটা অনেক ফেমাস একটা অঙ্ক। আমরা সিম্পলি দেন বের করার সময় কি দেখলাম? -5 1 1, 4,5 1, 7, -4 1। তো যেটা আমি শেখাতে চাচ্ছি, এই জিনিসটা একটু ফোকাস করো, সব সময় টার্গেটে থাকবে যে এই দুইটা পার্টকে 0 বানায় ফেলা। দেখো -5 কে 0 বানানোর উপায় কি? এই কলাম পুরোটার সাথে 5 যোগ করে দেই, অর্থাৎ পুরো কলামে যদি 5 যোগ করে দেই তাহলে সিম্পলি হয়ে যাচ্ছে এখানে 0, 4 এ 5 এ 9, 7 5 এ 12 থাকুক না। 1 এর 0 বানানোর উপায় হচ্ছে 1 টাকে কি করে দিব? 1 মাইনাস করে দিব। তো 1 তে 1 কমায় দিলে হচ্ছে 0, 4 -4 থেকে -1 বিয়োগ করলে 1 কমে গেলে
তারপর মাইনাস 5 1 1 1। দেখো এই প্রথম দুটো জিনিসকে শূন্য বানানোর কারণে আমি খুব সহজে জানি এই সারি এবং এই কলামটাকে বাদ দিয়ে দিতে পারতেছি। তাই আমার ক্ষেত্রফল থাকতেছে আলটিমেটলি 9 ইনটু মাইনাস 5 5 9 45 বিয়োগ 4 12 48। অবশ্যই সামনে একটা হাফ আছে, ভুলেও সেটা ভুল করিও না, ইনটু হাফ। 45 যোগ 48 করলে 45 দুগুণে 90, 90 সাথে 93, 93 বাই 2 আর 93 বাই 2। এই বোকাচন্দ্র শেখর ভাবতেছে মাইনাস দেবো, ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না, ক্ষেত্রফল অলওয়েজ ধনাত্মক, মাইনাসটাকে ইগনোর করতে হবে, ঠিক আছে। 93 বাই 2 যে কথা, 46 সমস্ত 2 ভাগের 1 একই কথা। বুঝতেছেন ভাইয়া? চলেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। পরের যে কোশ্চেনটা আছে, রেখার সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয়, এগুলা ইজি, বাট বিন্দু সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় কি করব? সিম্পলি প্রথম দুইটা উপাদানকে চেষ্টা করব আমরা, এই দুইটা উপাদানকে চেষ্টা করব আমরা কিভাবে কি করা যায়, কিভাবে শূন্য বানানো যায়, শূন্য বানাবো। তাইলে আমাদের কাজ হাফ ডান, এত বড় বিস্তার করা লাগে না, ঠিক আছে। চলো আমরা রেখার সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করি। x 0 রেখা আর x 4 রেখা আছে, এগুলো বোঝার জন্য আমরা একটা কাজ করি, যেমন y অক্ষ, এটা হচ্ছে আমাদের x। চলে এবার x এবং y অক্ষে না নাও ফাইন। এবার x 0 কোন রেখার সমীকরণ? x 0, x 0 হচ্ছে আমার y অক্ষের সমীকরণ, অর্থাৎ এইটা হচ্ছে আমার x 0। কারণ y অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুর জন্য x এর মান কত? 0। x 4, x 0 যদি y অক্ষের সমীকরণ হয়, x সামথিং কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। যেখানে আমার y অক্ষের সমীকরণ হচ্ছে এইটা, x 4। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমার x 4 দিয়ে দিলাম, x 4। এবার নেক্সট হচ্ছে y 1, y 1 হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল সমীকরণ, এটা হচ্ছে y 1, is it y 1? ওকে, তাহলে আমি বলতে পারি y 1। তারপর আছে y 5, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার y 5, কারণ x অক্ষের সমান্তরাল সমীকরণ। একটা হচ্ছে y 1, তাই এটা একটু নিচে ছিল, আর একটা হচ্ছে y একটু সাদা করে দিতে পারি, তাহলে এটা হচ্ছে y 5। তাহলে ভাই চিন্তা করে দেখেন তো, আলটিমেটলি এই অংশটা, এই একটা রেখা, এই একটা রেখা, এই চারটা রেখা মিলে একটা চতুর্ভুজ গঠন করছে না? এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি হয়ে দেব? a b c d অংশের ক্ষেত্রফল, এটা একটা চতুর্ভুজ বা আয়তাকার ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্যের মানটা কত? 4 একক। এই প্রস্থের মানটা কত? 1 এর থেকে 5 মানে 4 একক, 4 4 কত একক? 16 একক। উত্তর কত? এই যে 16 একক। শেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই 16 চলে শুনে আসছে, কঠিন কিছুই না, একদম সহজ। বুঝতে তো নেই? এর থেকে দৈর্ঘ্য কত? 4 একক, প্রস্থ কত? 4 একক, 4 4 16 একক। উত্তরটা একদম সহজ। আচ্ছা, জাতীয় কবি নজরুল দেখি আসছে, দেখি x 0, y 0, x plus y 2 রেখা তিনটি দ্বারা কোটে দুটি বুঝে কাজ করতে পারবে। তাহলে আমরা সিম্পলি আবার একটা y অক্ষ নেব, এই যে x অক্ষ নেব। তাহলে ভাইয়া আমার একটা কথা বলেন, x অক্ষের সমীকরণ হচ্ছে y 0, এই যে y 0, y অক্ষের সমীকরণ হচ্ছে x 0, এন্ড ফাইনালি যেটা আছে x plus y 2, এটা আমরা বলতে পারি না y minus x plus 2। এটাকে কিসের সাথে কম্পেয়ার করা যায়? y mx plus c। যাদের এই জায়গাটাতে মানে কনফিউশন আছে, ঘাটতি আছে, তাদেরকে আমি সমীকরণ অংশগুলো খুব ভালো মতো বুঝিয়ে দেব, কোনো চাপ নাই, তোমরা পেরে যাবে। জাস্ট আমরা মতো বুঝে রাখো, y mx plus c একটা সমীকরণ আছে, যে রেখাটা m হচ্ছে ঢাল, c হচ্ছে y অক্ষের ফর্টিকাংশ। এখানে c এর মান কত? 2। ঢালের মানটা হচ্ছে -1। ঢাল যদি ধনাত্মক হয় হাতের ডান দিকে হেলানো হবে, ঋণাত্মক হলে হাতের বাম দিকে হেলানো হবে, অর্থাৎ রেখাটা যাবে ঠিক এরকম ভাবে। তাহলে এটা হচ্ছে আমার ঠিক সেই রেখাটা। আলটিমেটলি এই রেখাটার y অক্ষের পরিদর্শক কত? 2। তাহলে এর হচ্ছে আমাদের 2। ঢাল ঋণাত্মক হওয়ার কারণে রেখাটা ঠিক এভাবে গেছে। চিন্তা করে দেখুন তো, আমরা কিভাবে চাইলে এখান থেকে ক্ষেত্রফলটা নিয়ে আসতে পারি। এই যে হোয়াইট স্ট্রেট লাইনটা গেল, সরলরেখাটা গেল, এটা y অক্ষরে ছেদ করছে ঠিক এই বিন্দুতে, x অক্ষরে ছেদ করছে ঠিক b বিন্দুতে, আর এটা মূল বিন্দুতে আছে। তাহলে আমরা যদি a বিন্দু স্থান করে নিয়ে আসতে পাই, আমাদের এখন সমীকরণটা কি? y minus x plus 2। ভাইয়া a বিন্দুটাকে আমার y অক্ষের উপর অবস্থিত না, y অক্ষের উপর আমার x এর মান কত? 0। আমি যেখানে x এর মান 0 বসাই দিই, তাহলে a বিন্দুর স্থান হচ্ছে 0, 2। b বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, যেখানে y এর মান 0, y এর মান 0 বসাই দিলে আলটিমেটলি আমরা পাইতেছি এটা হচ্ছে 2, 0। ঠিক আছে, y এর মান 0 বসাইছি, x এর মান 2।
তাহলে চিন্তা করে দেখো এখানে ভূমি হচ্ছে কত 2 একক, উচ্চতা হচ্ছে 2 একক, তাহলে ক্ষেত্রফল এরিয়া এ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ভূমি 2 উচ্চতা 2, উত্তর x 2 একক বি। এই ভাবছেন আমি এখানে তিনটা শীর্ষবিন্দু করবো, দরকার কি? আমাদের ওল্ড পরিমিতি আছে না, লাইফ সেভার। ওকে, তো আরো একটা আছে, এটা ভালো, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি আসছে, যেখানে আসুক না কেন কোশ্চেনটা কিন্তু মার্ক করা আমাদের 3 ডি না ই তে ছিল এই কোশ্চেন। বলতেছে নির্দিষ্ট বিন্দুগামী কোন সরলরেখা x এবং y অক্ষকে যথাক্রমে a এবং b বিন্দু ছেদ করতেছে, ও a প্লাস 2 ও b ইকুয়াল টু 0 এমন ভাবে ছেদ করে যেন এই সূত্রটা মানে। বলতেছে ও মূল বিন্দু এবং ও a b ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এই অংশটা মাথায় রাখিও। তাহলে আমরা একটা কাজ করি, একটু আগের মতো আবার একটা এক্সিস অঙ্কন করে ফেলি। এটা হচ্ছে আমাদের y অক্ষ, হচ্ছে আমাদের x অক্ষ। এবং -2 -5 বিন্দু সরলরেখাটা x এবং y অক্ষকে এমন ভাবে ছেদ করছে, অর্থাৎ সরলরেখাটা x অক্ষরে a বিন্দুতে y অক্ষরে b বিন্দুতে। আমরা একটা কাজ করব, এটা একটা কালার দিয়ে দেব। এটা হচ্ছে সেই সরলরেখা, ধরো যেটা x অক্ষরে ছেদ করছে a বিন্দুতে, x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে, এমন ভাবে ছেদ করছে যেন ও a থেকে দূরত্বটা ও a b এর দ্বিগুণ হয়, অর্থাৎ ও a প্লাস 2 b ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা যদি বলতে চাই সরলরেখাটা হচ্ছে কত বিন্দুগামী, -2 -5 বিন্দুগামী। x অক্ষের কর্ডিনেট যদি হয় আলফা, বা আমি যদি বলি x অক্ষের কর্ডিনেট হচ্ছে a, y অক্ষের কর্ডিনেট হচ্ছে b, তাহলে আমরা জানি এমন সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তোমরা যদি নাও জেনে থাকো এটার উত্তর আমি শিখাবো, সমীকরণ পাঠে সব শিখাবো, কোনো চাপ নাই, জাস্ট মাথায় রাখো। কোন একটা সরলরেখা যদি x অক্ষকে a বিন্দুতে a অংশ কর্তৃত্ব করে, y অক্ষ থেকে b অংশ কর্তৃত্ব করে, তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে এই সরলরেখার ক্ষেত্রে আমরা বলতে OA প্লাস 2b ইকুয়াল টু 0, অর্থাৎ a প্লাস 2b ইকুয়াল টু কত রে, 0। তাহলে আমরা সেন্টি করতে পারি a ইকুয়াল টু এটা কত রে, -2b। এটা বসায় দেই এখানে x বাই b প্লাস y বাই b ইকুয়াল টু 1। আমি এখানে কোশ্চেনে জানতে চাইছে আমার কাছে ক্ষেত্রফল কত। আমরা চাইলে ক্ষেত্রফল বলতে পারি এরিয়া a ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ab, অর্থাৎ a এবং b এর মান আইলে ক্ষেত্রফল আসা পড়ছে। a এবং b এর মান আনবো কেমনে, আমার জাস্ট এই রেখাটা কত বিন্দুগামী ছিল, -2 -5 বিন্দুগামী, বিন্দুগামী করে দেন, x এর জায়গায় -2 বসাবো, -2 -2b প্লাস y এর জায়গায় কত বসাবো, -5 বসাই দেব, b ইকুয়াল টু 1, -2 -2 কাটা 1 বাই b মাইনাস 5 বাই b ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে সলভ করেন, থাকতেছে আমাদের কাছে b ইকুয়াল টু 1 minus 5 minus 4 by b, b ইকুয়াল টু হচ্ছে -4, b এর মান -4 দিয়ে এনে বসায় দিলে এর মান হচ্ছে 8। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু a ইনটু b, a এর মান হচ্ছে 8, b এর মান ধনাত্মক বসাইবেন একদম, ক্ষেত্রফল ঋণাত্মক হইতে পারে না, 4 4 38 অর্থাৎ 16। উত্তর হচ্ছে ঠিক প্রথমটা। বুঝছো তো? এখানে এই ইকুয়েশনটা বের করা একটু বুঝতে হবে, এটা একটু ট্রিকি একটা কোশ্চেন, অর্থাৎ x অক্ষের কর্ডিনেট x এর নিচে, y অক্ষের কর্ডিনেট y এর নিচে ইকুয়ালস টু 1 পেলে বুঝতে হবে যে সরলরেখাটা ঠিক এভাবে যাবে, x অক্ষের কর্ডিনেট a, y অক্ষের কর্ডিনেট b। ওকে, ক্ষেত্রফল সংক্রান্ত এই ছিল আমাদের